গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তোমরা প্রতিনিয়ত ক্লাস করছো জানো স্কুলে। তো আমি ক্লাস 12 কমার্সের জন্য কিছু অঙ্ক দেখাতে এসেছি। তো তোমরা জানো যে তোমাদের যে অ্যাকাউন্টসের সিলেবাস আছে সেখানে একটা চ্যাপ্টার আছে রেশিও অ্যানালিসিস। রেশিও অ্যানালাইসিস রেশিও অ্যানালাইসিসে তোমরা জানো ফর্মুলা বেস সামস গুলো করতে হয়। এখানে 50-60টা ফর্মুলা আছে। তো আমি প্রতিদিনই মাঝে মাঝে দুটো করে ফর্মুলার অঙ্ক শিখিয়ে যাব, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে 4 মার্কস আছে, এর সাথে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট পরীক্ষায় আসে। তো রেশিও যদি না দেয় তাহলে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট দিতে পারে, বছর চান্স আছে। তাও তোমরা এই রেশিও অ্যানালিসিস শিখে রাখো, কারণ তোমাদের বিকমে পরবর্তী কোর্সে কাজে লাগবে। তো আজকে আমি যেটা শেখাতে যাচ্ছি সেই পার্টটা হলো অ্যাক্টিভিটি রেশিও আর টার্নওভার রেশিও। অ্যাক্টিভিটি রেশিও or turnover ratio। ঠিক আছে, আগের দিন তোমাদের শিখিয়েছিলাম কারেন্ট রেশিও, কুইক রেশিও অ্যান্ড ডেট ইকুইটি রেশিও। আজ যেটা শেখাবো তোমাদের সলভেন্সি, সলভেন্সির আন্ডারে ডেট ইকুইটি। আজকে করাবো তোমাদের অ্যাক্টিভিটি রেশিও, যার আরেকটা নাম হলো টার্নওভার রেশিও। অর্থাৎ এই টার্নওভার রেশিও অ্যান্সারগুলো টাইমে হয়। তো আজকে যেটা শেখাতে যাচ্ছি একটা ভালো অঙ্ক শেখাতে যাচ্ছি, ঠিক আছে? তো অ্যাক্টিভিটি রেশিওর ডেটাস টার্নওভার রেশিও। Debtors turnover ratio। Debtors turnover ratio ফর্মুলাটা কি? ক্রেডিট সেল by average debtors। ক্রেডিট সেল বাই এভারেজ ডেটার্স। ক্রেডিট সেলে এরকম একটা অঙ্ক নাম্বার 18, এই অঙ্কটা আমি করাচ্ছি তোমাদের, ঠিক আছে? তোমরা দেখে নাও, এই অঙ্কটা পারলে জুম করে নেবে। তো ক্রেডিট সেলের মধ্যে কি আছে? টোটাল সেল মাইনাস, এখানে অনেকগুলো জিনিস আছে, হ্যাঁ, ওই জন্য দেখিয়ে দিচ্ছি। ক্রেডিট সেল মাইনাস ক্যাশ সেলস মাইনাস রিটার্ন। রিটার্ন অর্থাৎ সেলস রিটার্ন, হ্যাঁ, এটা আবার পারচেজ রিটার্ন ভেবে নিও না। সেলস রিটার্ন, সেলস টোটাল সেল থেকে ক্যাশ সেল এবং সেলস রিটার্ন লিখে দিই। সেলস রিটার্ন এই দুটো যোগ করে এটা থেকে মাইনাস করবে বাই এভারেজ ডেটার্স। এভারেজ ডেটার্সে শোনো, তোমরা জানো এভারেজ ডেটার্স বলতে আমরা বুঝি ওপেনিং ডেটার্স, ক্লোজিং ডেটার্স। ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স বাই 2 করলে এভারেজ ডেটার্স হয়। কিন্তু এই অঙ্কটা অদ্ভুতভাবে
ক্লোজিং ডেটাস দিয়েছে আর বিল রিসিভেবল দিয়েছে, তখন এর সাবস্টিটিউট ফর্মুলা হয়ে যাবে এভারেজ ডেটাস বা অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট রিসিভেবল মানে কি, ডেটাস আর বিল রিসিভেবল হলো অ্যাকাউন্ট রিসিভেবল। তা টোটাল সেল এটা হলো এভারেজ ডেটাস আর অ্যাকাউন্ট। এভারেজ ডেটাস নেই, একটা ডেটাস আছে একটা বিল রিসিভেবল আছে, তখন অ্যাকাউন্ট রিসিভেবল লিখে তোমরা অঙ্কটা সলভ করবে। তো এখানে আছে বিল রিসিভেবল প্লাস ডেটাস অ্যাকাউন্ট রিসিভেবল। তো এবার বসাও, টাকাগুলো বসাবে। টোটাল সেল মানে 5 লাখ, 5 লাখ মাইনাস ক্যাশ সেল আছে 1 লাখ প্লাস রিটার্ন আছে, সেলস রিটার্ন আছে 35,000 বাই বিল রিসিভেবল প্লাস ডেটাস। বিল রিসিভেবল আছে 20,000, অ্যাকাউন্ট রিসিভেবলটা আছে এখানে, এভারেজ ডেটাসটা নেই, প্লাস ডেটাস আছে 55,000। ঠিক আছে, নাও নেক্সট লাইনে কি করবেন, 5 লাখ minus 1,35,000 by 75,000। ঠিক আছে, is equal to 3,65,000 by 75,000। এটা কত হবে, ডিভাইড করো, 0 0 কেটে দাও, 75 দিয়ে 4.86 টাইমস, এটাকে পাই টাইমস করতে পারো, অ্যাপ্রক্স। ঠিক আছে, তাহলে দেখো ডেটাস টার্নওভার রেশিও ক্রেডিট সেল বাই এভারেজ ডেটাস ফর অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে এভারেজ ডেটাস ছিল না, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল। অ্যাকাউন্ট রিসিভেবল বলতে বুঝি বিল রিসিভেবল আর ডেটাস। ঠিক আছে, যখন দুটো ডেটাস থাকবে না অ্যাকাউন্ট রিসিভেবল লিখে পড়ে দেবে। তো এইভাবে সলভ করবে, একটু দেখে নেবে এই ডিভাইডটা ঠিক আছে কিনা, কারণ আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই। 4 2 4 5 0 হাতে 2, 4 75 300। ঠিক আছে, মোটামুটি কাছাকাছি আসছে, অ্যাপ্রক্স। এরপরে এটা কি হলো, ডেটাস টার্নওভার রেশিও। এরপরে যেটা করাতে যাচ্ছি, এভারেজ কালেকশন পিরিয়ড। এভারেজ কালেকশন
এভারেজ কালেকশন পিরিয়ড, এভারেজ কালেকশন পিরিয়ড। এভারেজ কালেকশন পিরিয়ড কি করে করবে? এটা এ, এটা বি, আচ্ছা এভারেজ কালেকশনের পিরিয়ডের ফর্মুলাটা কি? এভারেজ ডেটার্স এই জিনিসটা এভারেজ average debtors or account receivable, average debtors or account receivable. By credit sale into 365 days, ঠিক আছে? Average debtors by account receivable by credit sale into 365 days. এটার ফর্মুলার অপোজিট মাঝখানে জুড়ে, এটা যদি মান্থে দেয় না তাহলে 12 মান্থ লিখে দেবে। কেমন? মান্থে দিলে 12 মান্থ লিখে দেবে, ডেজে দিলে বছরটা হয় 365 ডেজ। এবার অঙ্কটা কি করবে দেখো, এভারেজ ডেটার্স আর অ্যাকাউন্ট রিসিভেবল তোমরা পেয়ে গেছো 75,000, 20,000 প্লাস 55,000। এই যে পাশে যেহেতু করা আছে আমি আর লিখলাম না, বুঝেছো? আমি আর এই কথাটা লিখলাম, এখানে লিখেছি, তবে বিল রিসিভেবল ডেটাসটা লিখলাম না, এটা লিখলাম না কারণ এখানে আছে, এই দুটো দেখে নিয়ে নেব। এভারেজ ডেটাস ক্রেডিট সেল কত? ক্রেডিট সেল এখানে দেখো, ক্রেডিট সেল কত আছে? 3,65,000, 3,65,000, ঠিক আছে? যেহেতু এখানে আছে সেহেতু এখানে লিখলাম না, বুঝতে পেরেছো? এই যে করে দেওয়া আছে এই জিনিসটাই এখানে নামবে। আর তোমরা যদি চাও তাহলে আমি লিখে দিতে পারছি, লিখে দিতে হবে। এভারেজ ডেটাস এখানে বিল রিসিভেবল আর ডেটাস, বিল রিসিভেবল bill receivable plus debtors দেখো আমি বলেছিলাম এটা থেকে নিয়ে নেবে। অনেক উইক স্টুডেন্ট আছে যারা বুঝতে পারে না, ওই জন্য আমি চাইছি কি এই ফর্মুলা অনুযায়ী আবার লিখছি, এটা ফলো করলাম না, এটাতে আবার লিখে দিচ্ছি। বাই ক্রেডিট সেল, ক্রেডিট সেল into 365 days, ঠিক আছে? তো আমি আবার লিখেই করে দিচ্ছি যাতে অসুবিধা না হয় কারো। এবার বিল রিসিভেবল রেকর্ড 20,000 প্লাস ডেটাস আছে 55,000 বাই ক্রেডিট সেল ওই রকমই হবে। ক্রেডিট সেল মানে টোটাল সেল থেকে ক্যাশ সেল প্লাস এটা বাদ দাও, ক্যাশ সেল আছে 5 লাখ মাইনাস টোটাল সেল আছে 5 লাখ, তার থেকে ক্যাশ সেল আর রিটার্নটা, ক্যাশ সেল আছে 1 লাখ
আর রিটার্নটা আছে তোমার 35,000। ঠিক আছে, এটা প্লাস করো 75,000 হয়ে গেল। এবার এটা থেকে এটা মাইনাস করো, 5 লাখ minus 1,35,000. Next, 75,000 by 3,65,000. ঠিক আছে, এটা থেকে এটা মাইনাস করলে তোমাদের দাঁড়াবে 3,65,000। এখানে 365 দিয়ে দাও, into 365 days। ঠিক আছে, into 365 is equal to, তোমরা কাটাকাটি করো, এগুলো কাটাকাটি করে ক্যালকুলেটরে বের করে নাও, 75 days। এই তো তোমরা এইভাবে করবে। ঠিক আছে, এখানে থাকা মানে এই ওপরেই থাকা। তো এইভাবে তোমরা এভারেজ কালেকশন পিরিয়ড করবে। আর ডেটাস টার্নওভার রেশিও এইটা হচ্ছে, আর এটা হচ্ছে এভারেজ কালেকশন পিরিয়ড। তাহলে দেখো, এই যে দুটো ফর্মুলা, রোজ দুটো করে ফর্মুলা দিয়ে দিয়ে করিয়ে দেবো। আগের দিন সলভেন্সি দেখিয়েছিলাম, আজ দেখাচ্ছি অ্যাক্টিভিটি রেশিও আর টার্নওভার রেশিও। তো তোমরা এইভাবে সামসটা করবে, আর এই জায়গাটা একটু ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটারে করে নেবে, দেখবে 75 ডেজ হবে। হ্যাঁ, আমি রাফ করে দেখে নিয়েছি। ঠিক আছে, তো আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তোমরা যদি জিনিসটা বুঝতে পারো, তাহলে এটা দেখে তোমরা বাকি অঙ্কগুলো নিজের বই থেকে করতে পারবে। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। এটা আমার রিকোয়েস্ট। তোমরা যদি আমার সাবস্ক্রাইব বাড়াও, তাহলে আমি পারলে যত তাড়াতাড়ি আরো বেশি বেশি ভিডিও দেব। তবে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে শিবু স্যার কমার্স, তাহলে দেখবে এসে যাবে। যে চ্যাপ্টারটা দরকার সেই চ্যাপ্টারটা সার্চ করবে, 4-5টা করে অঙ্ক আমার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো। আশা করি তোমরা প্রত্যেকে ভিডিওটা পজ না করে কন্টিনিউ দেখবে, পুরো ভিডিওটা দেখো, তাহলে অঙ্কটা শিখতে পারবে, বুঝতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ অল দ্য স্টুডেন্ট, অল দ্য বেস্ট, প্রত্যেকে ভালো থেকো।